সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে আমি প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করব। তো তোমাদের অনেকেরই ক এবং খ নম্বর প্রশ্ন নিয়ে সমস্যা হয়। তো এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো চলো আমরা শুরু করি। এখানে বায়ো ইনফরমেটিক্স কি? এখানে বায়ো ইনফরমেটিক্স হলো কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তাহলে আমরা বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কি এটা বুঝতে পারলাম, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। 2 নম্বর, জীববিজ্ঞানের জনককে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলো জীববিজ্ঞানের জনক। 3 নম্বর, হিস্টোলজি কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি। এন্ডোক্রাইনোলজি কি? তো এন্ডোক্রাইনোলজি বলতে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকেই এন্ডোক্রাইনোলজি বলা হয়। এন্ডোক্রাইনোলজি বলতে আমরা বুঝলাম হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় যে শাখায়, সেটাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। 5 নম্বর, কোন শাখায় জীবের হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়? অর্থাৎ আগের প্রশ্নটাই উল্টাভাবে আসছে, এটা হচ্ছে জীববিজ্ঞানের এন্ডোক্রাইনোলজি শাখায়। পরের প্রশ্ন, প্রত্নতত্ত্ববিদ্যা কি? এটা হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানী হলো প্রত্নতত্ত্ববিদ্যা। ফলিত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় তাই হচ্ছে ফলিত জীববিজ্ঞান। শ্রেণীবিন্যাস কাকে বলে? পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। 9 নম্বর, শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? এখানে শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। ট্যাক্সন কি? শ্রেণীবিন্যাসের ব্যবহৃত প্রত্যেকটি ধাপ বা স্তরের জনগোষ্ঠী এক একটি ট্যাক্সন। ডায়াটম কি? ডায়াটম হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এককোষী শৈবাল। পরের প্রশ্ন আমরা যদি দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যানাইসোগ্যামাস কি? অ্যানাইসোগ্যামাস বলতে কি বোঝায়? যে যৌন জনন প্রক্রিয়ায় আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে সম্পূর্ণ হয়, তাই অ্যানাইসোগ্যামাস। ICZN এর পূর্ণরূপ কি? ICZN এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। দ্বিপদ নামকরণ কি? ICZN এর নীতিমালা অনুসারে কোনো গণ নামের শেষের একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে আমরা দ্বিপদ নামকরণ কি এটা বুঝতে পারলাম। একটা গণ থাকবে এবং একটা প্রজাতি থাকবে, একটা গণ একটা প্রজাতি, অর্থাৎ দুইটা নাম থাকবে, যেটার প্রথমটা হবে গণ, দ্বিতীয়টা হবে প্রজাতি। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লিখো। এটা হচ্ছে কপসাইকাস সাউলারিস। এগুলা কিন্তু যখন হাতে লিখবে কপসাইকাস সাউলারিস, তখন কিন্তু এটার নিচে টান দিতে হবে, যেহেতু বৈজ্ঞানিক নাম।
জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নৌচালি। শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল, সো আগেরটাই হবে নিমফিয়া নৌচালি। ICZN এর পূর্ণরূপ কি? এটা কিন্তু MCQতে আসতে পারে। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটি কি কি? দেখো, জীবের বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি হলো তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এটা কিন্তু লিখতে হবে। তো এখন আমরা দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের দিয়ে দিব প্রথম অধ্যায় থেকে। এটা হচ্ছে ICBN অনুসারে ধানের বৈজ্ঞানিক নাম কি? কিভাবে লিখতে পারবে? প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের পার্থক্য লিখো। বিবর্তন বিদ্যায় আলোচনার বিষয়গুলো উল্লেখ করো। মনেরা কিংডমের বৈশিষ্ট্য কি কি? জীববিদ্যায় বৈজ্ঞানিক নাম ব্যবহারের প্রয়োজনীয়তা কি কি? দ্বিপদ নামকরণের প্রধান 4টি নিয়ম উল্লেখ করো। ফানজাই এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের রাজ্যগুলোর নাম কি কি? তো এগুলো যদি তুমি বই একবার করে রিডিং পড়ো তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার খুব সহজে পেয়ে যাবে। আমাদের মেইন বইটা রিডিং পড়তে হবে 4 থেকে 5 বার, তাহলে এগুলো কিন্তু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এখন জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। এখানে বলছে প্লাজমা লেমা কি? উত্তর, আমাদের কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাই কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। 2 নম্বর, আদি কোষ কি? যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত, তাদেরকে আদি কোষ বলে। প্রকৃত কোষ কাকে বলে? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত সুসংগঠিত, সেসব কোষকে প্রকৃত কোষ বলা হয়। দেহকোষ কাকে বলে? বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাকে বলা হয় দেহকোষ। জনন কোষ কাকে বলে? বহুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে। টোনোপ্লাস্ট কি? যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাই টোনোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোফিল বহনকারী সবুজ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। জীবকোষ কি? জীবকোষ হচ্ছে জীবদেহের একক। জীবদেহের একক কি? জীবদেহের একক হলো কোষ। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। অক্সিজম কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাই অক্সিজম। ব্লাস্ট ফাইবার কি? ব্লাস্ট ফাইবার এক ধরনের স্ক্লেরেনকাইমা কলা। কোষ কি? জীবদের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। রাইবোজোম কি? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বর্তমান এবং অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। 15 নম্বর দেখো, ক্রিস্টি কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটির ভেতরের দিকে ভাঁজ হয়ে যাওয়া অংশকে ক্রিস্টি বলে। এখানে বলছে লিউকোপ্লাস্ট কি? যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তারাই হলো লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকার নাম লিখো। ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকার নাম হলো ক্যারোটিন। ফেরাইড কি? ফেরাইড হলো ফ্লোরেনকাইমা জাতীয় কোষ বা
স্টেম সেল নামেও পরিচিত। টিস্যু কাকে বলে? একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি বিভিন্ন হয় তাদেরকে বলা হয় টিস্যু বলা হয়, তাদের টিস্যু বলা হয়। পরিবহন টিস্যু কি? উদ্ভিদের যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই পরিবহন টিস্যু। স্ক্লেরেনকাইমা কি? উদ্ভিদের প্যারেনকাইমা কোষগুলোতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে স্ক্লেরেনকাইমা বলে। ব্লাস্ট ফাইবার কি? ব্লাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে তৈরি এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। সরল টিস্যু কাকে বলে? যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন থাকে তাকে সরল টিস্যু বলে। পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি হল প্রাণীদেহে বিদ্যমান লালাহীন গ্রন্থি, নালীবিহীন গ্রন্থি যেগুলো থেকে হরমোন নিঃসৃত হয়, সেটাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখন দেখো এই অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন। প্রকৃত কোষের বৈশিষ্ট্য কি কি? স্টেম সেলের গঠন কেমন? স্কেলিটাল যোজক টিস্যু বলতে কি বোঝায়? প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্যগুলো লিখো। কোষে গলজি বডি ও সেন্ট্রোসোমের অবস্থান ও কাজ উল্লেখ করো। স্ক্লেরাইড টিস্যু কোথায় পাওয়া যায়? উন্নত প্রাণীদের দেহকে অঙ্গ ও তন্ত্র সচল ও কার্যক্ষম রাখে কিভাবে? লোহিত কণিকা কি কাজ করে? তো এই কয়টা প্রশ্ন তোমরা যদি পড়ো, দ্বিতীয় অধ্যায় যদি রিডিং পড়ো 2 থেকে 3 বার, তাহলে কিন্তু এগুলোর উত্তর তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো এই অধ্যায় সম্পর্কে এটুকুই। তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, মিয়োসিস কোথায় ঘটে? জীবের জনন মাতৃকোষ ও নিম্ন শ্রেণীর উদ্ভিদের জাইগোটে মিয়োসিস ঘটে। মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি, অর্থাৎ 23টি। মানুষের ভ্রূণ কোষে ক্রোমোজোম সংখ্যা কত? ভ্রূণ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। মিয়োসিস কোষ বিভাজনের শেষে কয়টি অপত্য কোষ উৎপন্ন হয়? এখানে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্ত হয়? মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্ত হয়, অর্থাৎ মেটাফেজ ধাপটা মনে রাখতে হবে। সাইটোকাইনেসিস কি? যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজনের পর কোষের সাইটোপ্লাজম সমান 2 ভাগে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে সাইটোকাইনেসিস বলে। কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়? উত্তর, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়। দেহকোষের কাজ কি? বহুকোষী জীবের গঠনে সাহায্য করে। কোষের কোন অংশে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়? নিউক্লিয়াসে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? মিয়োসিস কোষ বিভাজনের অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তাই এ ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। ইকুয়েটর কি? স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। কোষ প্লেট কাকে বলে? টেলোফেজের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়ে যে প্লেট গঠন করে তাকে কোষ প্লেট বলা হয়। অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে। লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয় কেন?
জীবে মিয়োসিস কোষ বিভাজন ঘটে কেন? ক্রোমোজোমের প্রকৃতি কয় প্রকার ও কী কী? মটর গাছ ও মানুষের মিয়োসিস কোথায় ঘটে? মেটাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো লেখো। দেহকোষ ও জনন কোষের পার্থক্যগুলো কী কী? অ্যামাইটোসিস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কী বোঝায় বুঝিয়ে লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের জন্য। এরপরে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, চতুর্থ অধ্যায়ে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো। অবাধ শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শ্বসন বলে। জৈব মুদ্রা কি? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি হলো জৈব মুদ্রা, যা শক্তিরূপে জমা থাকে এবং প্রয়োজনীয় অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। আত্তীকরণ শক্তি কি? শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্তীকরণ। আর এ প্রক্রিয়ায় যে শক্তি সঞ্চিত হয় তা হলো আত্তীকরণ শক্তি। এএমপি এর পূর্ণরূপ কি? এএমপি এর পূর্ণরূপ হলো অ্যাডিনোসাইন মনোফসফেট। জীবনী শক্তি কি? জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হলো জীবনী শক্তি। শক্তি মুদ্রা কি? এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, তাই এটিপিকে শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন অর এনার্জি কয়েন বলা হয়। শক্তির মূল উৎস কি? এটা হলো সূর্য। এটিপি এর পূর্ণরূপ লিখো, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ফসফোরাইলেশন কি? দেখো, এখানে আমাদের দেওয়া আছে ফসফোরাইলেশনের সংজ্ঞা। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুইটি এবং তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন মনোফসফেট, ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়, তাকে ফসফোরাইলেশন বলে। ফটোফসফোরাইলেশন কি? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যে ধাপে আলোর ফোটন কণিকা ব্যবহার করে এটিপি উৎপন্ন হয় তাকে ফটোফসফোরাইলেশন বলে। ফটোলাইসিস কি? যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় তাকে ফটোফসফোরাইলেশন বলে। সালোক সংশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি সহযোগে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। C3 উদ্ভিদ কি? যেসব উদ্ভিদে ক্যালভিন চক্রের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এদেরকে বলা হয় C3 উদ্ভিদ। সালোক সংশ্লেষণের পরিমিত তাপমাত্রা কত? 22 থেকে 35। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 22 থেকে 35, এটা মনে রাখতে হবে। শোষণ কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয় তাকে শোষণ বলে। সবাত শোষণ কাকে বলে? যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু, শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শোষণ বলে। পাতার কোন অংশে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি? পাতার পলিসেট অংশে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কি? সাইটোপ্লাজমে সংঘটিত শোষণের যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তাই গ্লাইকোলাইসিস। তাহলে আমাদের বলছিল গ্লাইকোলাইসিস কি, আমরা গ্লাইকোলাইসিসের সংজ্ঞা দিয়ে দিলাম। কার্বন গতিপথ কাকে বলে? কেলভিন চক্রের প্রথম স্থায়ী, এখানে হবে মেবি C3 গতিপথ কাকে বলে?
প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড হয় কার্বন মনোক্সাইড আত্তীকরণে এ গতিপথকে C3 গতিপথ বলে। C4 উদ্ভিদ কি? যেসব উদ্ভিদ কার্বন মনোক্সাইড অর্থাৎ CO বিজারণের গতিপথের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে সেসব উদ্ভিদ হলো C4 উদ্ভিদ। দেখো এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে। সবাত শ্বসনের পর্যায় দুটি কি কি? পর্যায়গুলো কোথায় ঘটে লিখো। শোষণ সমস্ত জীবের জন্য অপরিহার্য কেন লিখো। সালোক সংশ্লেষণের পদ্ধতিতে ATP উৎপাদনকে ফটোফসফোরাইলেশন বলা হয় কেন। কৃত্রিম আলোকে সালোক সংশ্লেষণ ঘটবে কি? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। আমরা কেন আম গাছকে C3 উদ্ভিদ এবং ভুট্টাকে C4 উদ্ভিদ বলি। C3 উদ্ভিদ বলতে কি বোঝায়, গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়। তো এটা ছিল চতুর্থ অধ্যায়। এরপরে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমাদের পঞ্চম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন। ক্লোরোসিস কি? উদ্ভিদের পাতা নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া হলো ক্লোরোসিস। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলো হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ডাইব্যাক কি? ডাইব্যাক উদ্ভিদের একটি রোগ যেখানে কাণ্ড, শাখা প্রশাখা বা ডালপালার শীর্ষভাগ মরে যায়। মাইক্রো উপাদান কি? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাকে বলা হয় মাইক্রো উপাদান। উদ্ভিদ পুষ্টি কি? উদ্ভিদ মাটি ও পরিবেশ থেকে স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ ও প্রজননের জন্য যেসব উপাদান গ্রহণ করে তাই উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পানি থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? হাইড্রোজেন, অক্সিজেন গ্রহণ করে থাকে। উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে? বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য উদ্ভিদ মাটি, বায়ু, পানি হতে যেসব পদার্থ শোষণ করে সেগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়। রাফেজ কি? শস্যদানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, মূল ও পাতায় থাকা আঁশ বা তন্তুর ন্যায় অপাচ্য অংশই হলো রাফেজ। অভাবজনিত লক্ষণ কাকে বলে? উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এই লক্ষণকেই বলা হয় অভাবজনিত লক্ষণ। টক্সিক গলগণ্ড কি? অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে যে গলগণ্ড রোগ হয় সেটা হলো টক্সিক গলগণ্ড। গলগণ্ড কি? গলগণ্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ। খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে গলগণ্ড রোগের সৃষ্টি হয়। ক্যালোরি কি? 1 কিলোগ্রাম পানির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কিলো ক্যালোরি বলে, কিন্তু পুষ্টিবিদগণ একে সাধারণভাবে ক্যালোরি বলে থাকেন। দেখো এখানে রক্তশূন্যতা কিভাবে প্রতিরোধ করা যায়, জ্ঞানমূলক প্রশ্ন। ডায়রিয়া হলে কি কি লক্ষণ দেখা যায়? লৌহের অভাবে উদ্ভিদের কি কি পরিবর্তন হয়? ক্যালোরি বলতে কি বুঝো? তেল বলা হয় কাদের? ভিটামিন এ এর উৎস কি কি? উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে লৌহ ও ম্যাগনেসিয়ামের উৎস ও গুরুত্ব আলোচনা করো। ভিটামিন সি এর অভাবে কি কি হয়? দেহে পানির কাজ কি কি? সুষম খাদ্য তালিকা তৈরির সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে? আমাদের রাতের খাবার কেমন হওয়া উচিত? এটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। তো ধন্যবাদ সবাইকে।